বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য। আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা সঞ্জিত সেনগুপ্ত। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার সঞ্জিত সেনগুপ্ত, অনেকদিন পরে আপনি তৃতীয় মাত্রায়। সাম্প্রতিক সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই মুহূর্তে গণমাধ্যমে আলোচনা, সেটি দিয়ে শুরু করি যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি প্রসঙ্গে আপনি নিজেই বলেছেন যে বেতন দ্বিগুণ হয়েছে, সেবা দিতে হবে 4 গুণ, আবার 4 গুণ সেবা দেবার কথা বলেছেন এবং ঘুষের পরিমাণ যেন 4 গুণ না হয়। তো ফলাফল কি আশা করেন? অনেকে আশঙ্কা করছেন যে এর মধ্যে 21 লাখের জন্য হয়তো মূল্যস্ফীতি সাধারণ মানুষের ঘাড়ে গিয়ে পড়বে অনেক বেশি। শিক্ষকরা আন্দোলনে আছেন, ইতিমধ্যে শুরু করেছেন, যদিও অর্থমন্ত্রী মহিষ সাহেব গতকাল বলেছেন যে শিক্ষকদের জ্ঞানের বেশ অভাব রয়েছে। বিষয়ে অবশ্য শিক্ষক একজন আছেন, তিনি জবাব দেবেন। আপনার কথার, আপনি যে কথা বলেছেন সে কথারই একটু ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাই। না, বিষয়টা হয়েছে যে আমি এটাকে এইভাবে দেখি যে দেশের আয় বেড়েছে, মধ্য আয়ের দেশে যাবে, সেখানে বেতন যদি বাড়ে তা দোষের তো কিছু না। তো বেতন বাড়ল, তারাও ভাগ পেল, তাহলে তো প্রশাসনিক দক্ষতা এবং প্রশাসনিক স্বচ্ছতা ওইভাবে 2 গুণ 4 গুণ না গেলে এই স্বচ্ছতাটা তো, যেটা জনগণের অর্থ, তো পাবলিক মানি, এটা তো আশা করবে। 2 নম্বর হচ্ছে ওই যে করিডোর সেক্রেটারি, করিডোর এডিশনাল সেক্রেটারি, এই যে মাথাবাড়ি প্রশাসনের উপরের জায়গাটা, এগুলাও একটু রিফরমেশনের প্রয়োজন। আর একটা দিক হচ্ছে যেটি উপরে যেমন আপনি 86,000 বা 76,000 করলেন, নিচে যে 8,000 চলে আসলো, এটা আর একটু উঁচায় ওঠা প্রয়োজন। উপরের সঙ্গে নিচের গ্যাপটা অনেক বেশি, সিলিংটা একটু গ্যাপ হয়ে গেছে। এটা ধরেন 15-20 গেলেও নিচ থেকেও এটা বাড়াতে হবে। আর যেটি আপনি বলছেন যে শিক্ষকের কথা বা আরো কনস্টিটিউশনাল পোস্ট সবই তো বাড়বে, এই শিক্ষক, এবং আমি আরেকটা কথাও বলেছি, শিক্ষকটা এটা বাড়াতেই হবে, এটা শেষ হয়ে গেছে এটা আমি মনে করি না, বা এ নিয়ে আমি খুব একটা তীর্যক কথা বলতে চাই না এই মুহূর্তে। শিক্ষকদের বিষয়টি এর সঙ্গে রিলেটেড, এই প্রশাসন দেশ জাতির সঙ্গে রিলেটেড, এটা আমার ধারণা বাড়াতেই হবে এবং এই প্রেসার অটোমেটিক হবে, বাড়বে। সাথে সাথে যে উচ্চ শিক্ষায় আপনার ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে ছেলে মেয়েরা যাচ্ছে, আপনার শিক্ষার আর বাড়বে, পাবে কোথায়? তো সেখানে আপনি এটা ভ্যাট বসায় দিলেন 8%, কত 7.5 to 8। এটা আমার মনে হয় এটা ডিসক্রিমিনেটরি হয়ে যাচ্ছে। এটা শিক্ষাটা একটা অধিকার, এটা উচ্চ শিক্ষাই হোক, মাধ্যমিক শিক্ষাই হোক, প্রাথমিক শিক্ষাই হোক, এই জিনিসগুলো একটু রিকনসিডার করতে হবে। তবে আপনি যেন বলেন যে এটার কথা, আমি যদি এমপিদের কথা জিজ্ঞেস করেন, আমি থেকেছিলাম যে ওই পে স্কেলটা যদি উঠে আমি 2 কথা বলে আসবো, আপনার জ্বালায় তো আর পারলাম না, চলেই আসতে হলো। তো এখানে যেমন এমপিদের বেতন কত জানেন? 37,000 টাকা, 37,000 টাকা। আপনি তো ওখানে 86,000 টাকার সিলিং করে ফেলেছেন। হ্যাঁ, ইচ্ছা করলে তো আপনি পারেন তাদের বেতন কমাতে পারেন, বাড়াতে পারেন, কিন্তু তার সম্মানটা তো আপনাকে দিতে হবে। আপনি বেতন দিয়েন না, অনলাইন ঋণটাও তুলে দেন, কিন্তু এদের তো সম্মান দিবেন। কারণ প্রশ্নটা হচ্ছে যে আর্টিকেল 8 যদি বলেন যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, তো জনগণ তো আর ক্ষমতাটা তার জনপ্রতিনিধির দ্বারাই করে। এই জায়গাটা তো আপনার ইয়েও যদি দেখেন, এই যে অর্ডার অফ প্রেসিডেন্ট, আপনি মন্ত্রীরা 5 নম্বর জায়গা করে ফেলাইলেন, আপনার মূল কথা তো এখনো প্রধানমন্ত্রী এমপি লেখেন, এমপিদের 12 নম্বর করে রেখে দিলেন। এগুলো আপনার মিল করার প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু
প্রশাসন সহ সমস্ত কিছুর কিন্তু অঙ্গ, এটাকে আপনি বাদ দিতে পারবেন না আলাদা করে। সুতরাং এটা এখন করেন নাই, করতেই হবে। এই অবস্থা সামাজিক অবস্থান থেকেই আসবে। তারপরে কনস্টিটিউশনাল পোস্টগুলো আছে, জুডিশিয়ারি আছে, পার্লামেন্ট আছে, স্পিকার আছে, আপনার হুইপস আছে, এগুলা এসে যাবে। তারপরে কনস্টিটিউশনাল পোস্টটা অডিটর, কম্পট্রোলার জেনারেল, ইলেকশন কমিশন টমিশন ইত্যাদি এসে যাবে। তবে এখন এটা কখন কিভাবে করবেন না করবেন সেটার অন্য ব্যাপার। কথাটা বেসিক কথাটা হচ্ছে এটা যে আমার দেশের, আমি মধ্য আয়ের দেশে যাচ্ছি, আমার আয় রোজগার বেড়েছে, আমি এটা করতে হবে। করলে তার একটা ইকুইটেবল জাস্টিস করতে হয়। এই ইকুইটেবল জাস্টিসটা একটু দেখার ব্যাপার। তারপরে আসবে শ্রমজীবী মানুষের কথা, তারাও তো শ্রম আইনের কথা, শ্রম কথাটাও তুলবে। আমি মনে করি সিন্স একটা দরজা ওপেন হয়ে গেছে, এখন অন্য কোথাও আসতে পারবে এবং এখান থেকে নিচে নেওয়ার কোনো পথ নাই, অন্যগুলো হয়ে যাবে। তবে ওই কথাটা যেটা আমি বলছি, যে আবারও বলছি, দক্ষতা এবং কথাটি, এটি সেবার মানটা বাড়াতে হবে জনগণকে অবশ্যই। হ্যাঁ, সরকারের পক্ষে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনফ্লেশন মিট করতে হবে। তারা যাই করেন না করেন, যদি ইনফ্লেশন মিট না করতে পারেন, এবং এটা করতেই হবে, ইট ইজ এ মাস্ট, এটাই আমি থাকলে আজকে বলতাম। ইনফ্লেশন মিট করে এটার দাম বাড়াইলেন, আপনার বেতন বাড়ছে, তাতে সুবিধাটা পাবে। হ্যাঁ, আপনি একজন টিএনও সাহেব মনে করেন, সে থানায় আছে, তাকে আমি কোয়ার্টার দিছি, তারে আমি গাড়ি দিছি, তারে আমি তেল দিছি, তারে আমি পিয়ন দিছি, তারে আমি অফিস দিছি, এর মধ্যে সে তার 40,000 টাকা বেতন বা 30,000 টাকা বেতনের জায়গায় বা 20,000 টাকা 40,000 পাইল, সে আমার এই সার্ভিসটা দেবে না তার, কারণ এই টাকাটা তো পাবলিক মানি। রাইট। যদি এখন আপনি কোন যে আবার ইনফ্লেশন করে এটা নিয়ে গেলেন, না, আমার মনে হয় এই সরকার যদি সিনসিয়ারলি এটা করে ইনফ্লেশনের চ্যালেঞ্জটা মিট করতে পারবে। অধ্যাপক, বিশেষ করে আপনাদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী কথা বলেছেন যে জ্ঞানের অভাব আছে শিক্ষকদের। আচ্ছা, ওটা পরে বলি। প্রথমে একটু বলে রাখি, আমি সরঞ্জিত দা, তোফায়েল আহমেদ, ওনারা যখন মন্ত্রিসভায় থাকেন না, আমার মনে হয় এটা জাতির জন্য একটা ব্লেসিং হয় অন্যভাবে। ওনারা অনেক সুচিন্তিত এবং খুব একটা বিগার একটা ভিশন এবং বিগার একটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলেন। এই জন্য সরঞ্জিত দার সাথে কথা বলে, উনি যখন কথা বলছিল, আমার কাছে মনে হচ্ছিল উনি অনেক যৌক্তিক কথা বলেছেন, যেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো মানুষের বলা উচিত। প্রথমে আমি বলি যে আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছেন, উনার বক্তব্য শুনে মনে হয়েছে উনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি উনার যথেষ্ট শ্রদ্ধা নাই। উনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞানের অভাব আছে। বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষকের জ্ঞানের অভাব থাকতে পারে, এবং আমার ধারণা মুহিত সাহেব বা পলিটিশিয়ানরা জ্ঞানের অভাব যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আছে তাদের সাথেই বেশি মিশে, বা ওনার জ্ঞানের বাড়তি থাকতে পারে, বা ওনার জ্ঞান অনেক বেশি হতে পারে। তবে আমার ধারণা যারা পলিটিক্যালি অনেক ইনভলভ থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা তো একটু পড়াশোনা কম করে, ওনারা ওনাদেরকে দেখেন, তো এই জন্য ওনাদের মনে হতে পারে যে জ্ঞানের অভাব থাকতে পারে। সেকেন্ড কথা, উনি যেটা বলেছেন যে অধ্যাপক খুব সহজে হয়ে যায়, এটা কিন্তু মানে পার্টলি সত্যি, কিন্তু আমরা তো একইভাবে একই প্রশ্ন করতে পারি যে বাংলাদেশে এমপিও তো সহজে হয়ে যায়, ইলেকশন ছাড়া এমপি হয়ে যায়। বাংলাদেশে এমন অনেক মন্ত্রী আছে, এমন অনেক মন্ত্রী এবার এমপি হয়েছেন যারা এর আগে যতবার ইলেকশন করেছেন জামানত বাজেয়াপ্ত হয়েছে, এমপিও সহজে হয়ে যায়। এখানে সেক্রেটারিও সহজে হয়ে যায়। আপনি আওয়ামী লীগ আমলে তারা মন্ত্রী হয়েছেন, মন্ত্রী এমনও মন্ত্রী আছেন যে মন্ত্রী হওয়ার পর আপনার ওই যে প্রকৌশলীদের ইলেকশনে লোয়েস্ট ভোট পেয়েছেন, তো উনিও তো মন্ত্রী হয়ে গেছেন। আবার এখানে আপনার অনেক সেক্রেটারি আছে, অনেক বড় বড় পোস্টের লোকজন আছে যারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ এবং বিএনপি আমলে বিএনপি কে আপনার তেলবাজি করে নিজের যোগ্যতা ছাড়াই হয়েছেন। বাংলাদেশের সবাই অনেক জায়গাতেই সহজে অনেক বড় বড় জায়গা যাওয়া যায়, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলে লাভ নাই। আমি পে স্কেলের ব্যাপারে মূল প্রবলেমটা যেটা সরঞ্জিতার সাথে আমি 100% একমত। আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যেসব সরকারি কর্মকর্তা আছে বা কর্মচারী আছে তাদের প্রকৃত বেতন কত বাড়লো। আমরা যখন সেক্রেটারি থাকি বা আমরা যখন এডিশনাল সেক্রেটারি থাকি, জয়েন্ট সেক্রেটারি থাকি, আমাদের কিন্তু উপার্জনের নানান ধরনের স্কোপ তৈরি হয়ে যায়, কিন্তু একদম টারশিয়ারি লেভেলে যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তার সৎভাবে উপার্জন করার স্কোপ খুব কম, ফলে ওই 8,200 টাকা যথেষ্ট কিনা ওনাদের জন্য। সেকেন্ড কথা হচ্ছে, আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশে যে যখন বেতন বাড়ায়, যেই মাত্রায় বাড়ায়, ওটার পিছনে ফিলোসফিটা কি? এটা কি আমলাতন্ত্রকে খুশি করার জন্য নাকি বাজার বাস্তবতা মাথায় রেখে? এই জিনিসটা ক্লিয়ার করা হয় না। কেন হঠাৎ করে এত বাড়ানো হলো?
আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে এটার ইম্প্যাক্টটা, এটা সুরঞ্জিত দা বারবার বলেছে, সীমাবদ্ধ আয়ের মানুষের ক্ষেত্রে এটার ইম্প্যাক্টটা কি। গার্মেন্টসের যে শ্রমিক তার বেতন কত বাড়বে? এখন মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম যদি ডাবল হয়ে যায়, তো গার্মেন্টসের শ্রমিক তো ডাবল গরিব হয়ে গেল। এবং আমাদের যে সংবিধান সুরঞ্জিত দ্বারা রচনা করেছেন, ওখানে আমাদের অন্যতম রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে বৈষম্য কমিয়ে আনা, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা। এক্স্যাক্টলি এই ধরনের এর মাধ্যমে এই বৈষম্যটা কি কমে না বাড়ে, সেটা হচ্ছে আমার প্রশ্ন আর কি। এবং এটা সত্যিকার অর্থে একটা দেশপ্রেমিক সরকার হলে এই জিনিসগুলো চিন্তা করা উচিত। সরকার কি একই সাথে সাথে যারা প্রাইভেট সেক্টর আছে, বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক আছে, তাদের ক্ষেত্রে কি সরকার এই ধরনের কোনো একটা অ্যাটলিস্ট আপনার প্রোপেল করা বা আপনার ইনফ্লুয়েন্স করার একটা ভূমিকা রাখবে কিনা, যে আমার বেতন বাড়লো ডাবল, বাজারে জিনিসপত্রের মূল্য বেড়ে গেল, আপনি গার্মেন্টস শ্রমিকের বেতন 6,000 থেকে যদি 6,500 করেন তাহলে তো হবে না। তো ওই জায়গাগুলো যখন অ্যাড্রেস করা হয় তখন এটা সুফলটা কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী পাবে না, সবাই পাবে। আপনি আর কিছু বলবেন এই বিষয়ে? আমি অন্য প্রসঙ্গে যাই। এই কথাটি আমি একটু ধরেন আপনার একটা সোবারলি যদি এটার ব্যাখ্যা দিই, যেহেতু পেন্ডোরা বক্স ওপেন করেছেন, যেহেতু গভর্নমেন্ট ডিসাইড করে, এটা তো আমাদের দেশে কোনোদিন ঘটে নাই যে দ্বিগুণ বেতন করে ফেলানো, এত বাড়ানো হয়, এটা তো সাংঘাতিক, এটা সাহস, এটা এই জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষেই সম্ভব। এর যে করোনারি কতগুলো জিনিস তাকে করতে হবে, এটা না বোঝার তো কোনো কারণ নেই। এই সরকারের বয়সে হয়ে গেছে 6 বছর, এটা হয়তো আজকে যেটা করতে পারেন নাই কালকে এটা করতে হবে, এটা নিয়ে অন্যরকম সমালোচনার কোনো স্কোপ নাই। এটা আপনিও বলছেন যে প্রথম কথাটা হলো যে আমি নিচের সিলিংটা, এটা আমি বৈষম্যটা কমাতে বলেছেন, পৃথিবীর অনেক দেশে এত বৈষম্য নেই আসলে। সরকারি কর্মচারীও আছে এখানে, কর্মকর্তাও আছে, কর্মকর্তার সিলিংটা হাই হয়েছে, ঠিক আছে, এটাকে আমি নামাইতে চাই না, এটার মধ্যে ডিস্ট্রিক্ট আর একটু উপরে উঠতে পারতো, এটা পরবর্তীকালেও দেখা যেতে পারে। আর হচ্ছে যে শ্রম আইন বা শ্রমমজুরি কিন্তু আরেকটা চ্যাপ্টার, এটাতে এখনো হাত দেওয়া হয় নাই, এটা তো আসবে। আরেকটা জিনিস আছে যেটা আমরা মিস করেছি, সেটা হচ্ছে বেসরকারি তো এখন তো ধরেন একটা বিগ প্রাইভেট সেক্টর হয়ে, বিশাল প্রাইভেট সেক্টর, তো তাদেরকেও এটা রিডিজাইন করতে হবে সকলকেই। অতএব একটা বিশাল ধাক্কা পড়বে, ধাক্কাটা কিন্তু ইতিবাচক। এই ইতিবাচক জিনিসটাকে আমরা করি, সেখানে বড় ইয়েটা হইতেছে যে যদি ইনফ্লেশনের জায়গাটা যদি সরকার টিকে আস্তে আস্তেও যায়, তাহলে কিন্তু বেনিফিটটা রাষ্ট্র পাবে, দেশ পাবে, জনগণ পাবে, সকল ক্ষেত্রেই এটা পাবে। অর্থমন্ত্রী যদি এ ধরনের ইয়ে বলে থাকেন, উনি হয়তো জ্ঞান বা ইত্যাদির কথা না, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে যে দাবি, যদি আপনি এই ইয়ের দেশে পরিণত হইতে হয়, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাড়াতে হবে, তার পাবলিকেশন বাড়াতে হবে, গবেষণা তার জন্য বিনিয়োগও করতে হবে। এই কারণেই তো বিনিয়োগের প্রয়োজন। বিনিয়োগ না হলে, আমি ওইখান থেকে যদি গবেষণা না হয়, আমাদের জিনিসগুলা যদি আউটপুট গুলো আমরা না পাই, এটা ডিজিটাইজড হয়ে আমাকে এটা যতই উন্নত হবে, আমার মস্তিষ্ক যতই উন্নত হবে, শরীর তত ভালো হবে। আমি একটু শুনুন, যেটা আপনাকে একটু জানিয়ে রাখি জিনিসটা। যেমন ধরেন এখন আমাদের যারা বন্ধু আছে, যাদের রেজাল্ট ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকা কলেজে কখনোই আমার পর্যায়ে ছিল না, আমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলছি, বিকজ আমি জিনিসটা জানি, তারা এখন জয়েন্ট সেক্রেটারি। গভর্নমেন্ট এখন জয়েন্ট সেক্রেটারিদেরকে ঢালাও ভাবে একটা গাড়ি এবং 45,000 টাকা গাড়ি মেনটেনেন্স করার জন্য দিয়ে দিয়েছে। এখন যে গাড়ি পাচ্ছে প্লাস 45,000 টাকা পাচ্ছে, সে তো টোটালি তার নিজের সার্ভিসেই কনসেন্ট্রেট করতে পারে, বিকজ গাড়ি আর 45,000 মিলে তো প্রায় 60,000 টাকা সে এক্সট্রা এমনি পাচ্ছে। আমি তো গাড়ি পাচ্ছি না, আমি তো 45,000 টাকা পাচ্ছি না। তো আমার এই গাড়ি আর 45,000 জোগাড় করার জন্য আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর পাশাপাশি 3-4টা ইউনিভার্সিটিতে পড়াতে হচ্ছে, বিকজ আমাকে তো সার্ভাইভ করতে হবে। এবং তখন আমার এই গবেষণায় মনোযোগ থাকবে। আজকে অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন, আমরা এই ধরনের মানে কমেন্ট, উনার মতো, উনি তো শিক্ষিত লোক, না ধরে আপনি এই জায়গায়, আমি ঠিক আছে ওনার কথা আমি বাদ দিলাম। আপনি একটা খেয়াল করেন, আপনাকে আরেকটা তথ্য দেই সুরঞ্জিত দা, আপনি ইন্ডিয়া এবং পাকিস্তান, শ্রীলঙ্কা যে কোনো দেশের তুলনায় আমাদের ইউনিভার্সিটি শিক্ষকদের বেতন অর্ধেকেরও কম, এটা তো আপনি জানেন।
আপনি এখন যখন আমারটা বাড়াচ্ছেন, বাড়ানোর পর যখন আপনি আমাকে সচিবদের পর্যায়ে 2 ধাপ নিচে নামিয়ে দিচ্ছেন, তখন আমার মনে তো প্রশ্ন আসে যে আমার যারা বন্ধুরা জয়েন্ট সেক্রেটারি আছে তারা তো কেউ ডক্টরেট করে নাই, আমি ডক্টরেট করলাম, 2টা পোস্ট ডক করলাম, পাবলিকেশন করলাম, তো 15 বছর পর আমি সেক্রেটারি পর্যায়ে থাকবো, কিন্তু আমার বন্ধুদেরই কেউ কেউ সিনিয়র সেক্রেটারি হবে, কেউ কেউ ক্যাবিনেট সেক্রেটারি হতে পারে। তো তখন আমার মনে হতে পারে না আমার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে একটা জাতির উচ্চ শিক্ষার আপনার মেরুদণ্ড, আপনি আমার জন্য কি ইনসেন্টিভ রেখেছেন? এইগুলি খুব কেয়ারফুলি কনসিডার করা উচিত। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওই আপনার দলবাজি করে এই ধরনের একটা জনগোষ্ঠী হিসেবে ভেবে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে ওই জাতি কখনো এগোতে পারে না। মিস্টার সুরঞ্জিত সেনগুপ্ত, আরেকটি প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই যে আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন সংকটের সময় বা পরিবর্তনের সময় এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়, যদি সংখ্যালঘু বলা হয় না, অন্যান্য ধর্মের যারা আছেন, যেহেতু মুসলিম প্রধান দেশ, তারা বিভিন্নভাবে নিপীড়িত হয়, নির্যাতিত হয়, এবং এর কিছু কিছু কথাবার্তা অতি সাম্প্রতিককালে বিভিন্ন জন বলবার চেষ্টা করেছেন। যেমন আমরা দেখছি যে সৈয়দ আশরাফুল ইসলাম, আপনার দলের যিনি সাধারণ সম্পাদক, তিনি একটি জনসভায় বলেছেন যে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সরকারি দলের মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী নেতারা। গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হচ্ছে, কেন এমনটা হচ্ছে উনি প্রশ্ন রেখেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন সম্প্রতি যে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনায় যে সারা দেশে হিন্দুদের সম্পত্তি দখল ও নিপীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ, এবং তিনি উদাহরণ হিসেবে বলতে গিয়ে অন্য এক প্রসঙ্গে বলেছেন যে একসময় আওয়ামী লীগ আপনার বাড়িঘরও হামলা চালিয়েছিল, এবং এরকম নানা রকমের কথাবার্তা আসলে বিভিন্ন জন বলবার চেষ্টা করছেন। আপনার কাছে একটু শুনবো। এবং আপনি কিছুদিন আগে একটি সভায় বলছিলেন যে বাংলাদেশকে আমরা ধর্মনিরপেক্ষ দেশ বলি, এখানে তো অন্য ধর্মের কোন মন্ত্রিসভায় দেখলে কারো অন্য ধর্মের কোন স্থান নেই। তো এরকম একটা প্রশ্ন আবার কেউ কেউ তোলেন, বা এটি একাডেমিক প্রশ্ন, যে আওয়ামী লীগ সবসময় ধর্মনিরপেক্ষতা নিয়ে সোচ্চার, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেটিকে আওয়ামী লীগ বলছে যে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করছে বা এটি আমাদের সংবিধানও আছে, সেখানে ধর্মনিরপেক্ষতার বিষয়টিকে আলাদাভাবে জোর দেবার প্রয়োজন আছে কিনা? যদিও বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে অনেক কন্ট্রাডিকশন আছে, এখানে আবার রাষ্ট্রধর্ম ইসলামও রয়েছে, সব মিলিয়ে যদি আপনি এই বিষয়টাকে একটু অ্যাড্রেস করেন। বিষয়টি অধ্যাপক নজরুলও আছে, বিষয়টি কিন্তু আমরা আরেকভাবে দেখি। বিষয়টা হচ্ছে এই দেশে আনফরচুনেট একটা পার্টিশন অব ইন্ডিয়া হয়েছে, এবং সেটা অন দি বেসিস অফ টু নেশনস থিওরি হয়েছে। টু নেশনস থিওরি হতে গিয়েও আপনার নুন নেহেরু চুক্তি হয়েছে, কোথাও এক্সচেঞ্জ অফ পপুলেশন হয়েছে, কোথাও হয় নাই। কিন্তু এই যে টোটাল মিজারি যেটি এবারে হলো, আমার ধারণা ছিল যে ওই সময়ের যে মিজারি আমাদের, একটা হয়েছে 47-এ, আরেকটা 71-এ, মানুষ যখন তার পিতৃভূমি ছেড়ে যায়, বিছানাটা যেভাবে ছিল রেখে সকালবেলা চলে গেছে। এটা এখনকার মিডল ইস্টের চেয়ে অনেক বড় কিছু হয়েছে, তার চেয়ে বড় ট্র্যাজিক ছিল 48-এ, বিশেষ করে 47-এ। পরে দেখা গেল যে ইন্ডিয়ান ডেমোক্রেসি তাদের সংখ্যালঘুকে তারা ধরে রাখতে পারল। একটা এক্সচেঞ্জ অফ পপুলেশন হলো পাঞ্জাবে, বাঙালি হলো না, কিন্তু এটা নুন নেহেরু চুক্তিতে সে হয়ে রইল, আলামত হয়ে রইল। বাংলাদেশ হওয়ার পর যখন মুজিব ইন্দিরা চুক্তি হলো, তখন আর সে আলামত রইল না, তখন সে সমান সিটিজেন হয়ে গেল। ফলে বাংলাদেশ থেকে কেউ কোনো ধর্মীয় সংখ্যালঘু ওখানে গেলে ওখানে সে নাগরিকত্ব পেত না, আলামত থাকলে পেত। এখন আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, সুবিধা হবে, যে যখন 47-এ ভাগ হলো তখন ছিল এখানে 37 ভাগ ধর্মীয় সংখ্যালঘু। এটা যখন 71-এ আমরা স্বাধীনতা পেলাম তখন 21 ভাগ। এইটা নেমে এসে এখন 9 আসছে হিন্দু সম্প্রদায়ের। এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধরেই, এইটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের দুর্বলতা, নমুনা আমরা ধরে রাখতে পারলাম না। ভারতীয় গণতন্ত্রে দেখা গেল এই কদিন আগে তাদের সেন্সাস রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখা গেছে যে সংখ্যালঘুদের সংখ্যা বেড়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওরা স্লাইটলি বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। এটা তো একটা সাংঘাতিক বিষয়। ভারতীয়, আপনি যদি এখন পশ্চিম বাংলায় গিয়ে বলেন যে আপনার মেয়ের সঙ্গে তার ছেলে বিয়ে দেবেন, সাংঘাতিক বলবে যে দাদা এরকম হয় না, অসাধারণ, বাংলাদেশে গিয়েছিলাম, যা তৃপ্তিপানা হচ্ছে, কিন্তু বিয়ের কথা বললেই বলে যাই বলুন আপনাদের সঙ্গে সবই হয়, কিন্তু আত্মীয়তা হয় না। তাকে একজন লোক আনতে পারবেন না এখানে। হিন্দুদের কথা বলছেন?
মুসলিমদের কথা বলছি। আচ্ছা, ধর্মীয় সংখ্যালঘু একজন আপনি আনতে পারবেন না। ওইটা 26 থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে 28 হয়ে গেছে। অল ইন্ডিয়া বেসিসে 18 থেকে এখন 19+ হয়ে গেছে। এই যে তারা সেটেল করেছে, বিকজ অফ দ্যাট আমাদের যে মধ্যখানে এই সব মিলে ঠেলে এটা হয় নাই। না হওয়ার মূলে কত অনেকগুলা কারণ আছে। এর মধ্যে ধরেন এটা ডিসক্রিমিনেটরি ল, এই যে শত্রু সম্পত্তি আইন, এটার অনেকবার বাতিল হয়েছে, অনেকবার নিয়ে আসছে। এগুলো যারা পলিটিক্যাল কারণে বলেন, বেগম খালেদা জিয়া টালেদা জিয়া, এটা আমি এই পার্টে আমি গেলাম না। কিন্তু আমি এজ এ নেশন আমাদের ব্যর্থতাটা, যে যদি আপনি সংখ্যালঘুকে তার অধিকারী যদি আপনি সুরক্ষা না করতে পারেন, তাহলে তো এটা গণতন্ত্রের কোনো মূল্যই রইল না। গণতন্ত্রের মূল্যের প্রথম কথাই হচ্ছে যে সমাজের দুর্বল সংখ্যার অধিকারকে আপনাকে রক্ষা করতে হবে। এটার কারণে আমাদের যেটা হয়ে গেল, 75 পরবর্তী এবং 75 উত্তর এবং 75 পূর্ব রাজনীতিতে সেকুলারিজম কেটে দিয়ে জজবা ওই ধর্মীয় রাজনীতিতে আসায়, তো সেখানে ধর্মীয় রাজনীতি না শুধু, এর সঙ্গে ভারত বিরোধী রাজনীতিতে হিন্দু বিরোধী রাজনীতি হয়ে গেল। ফলে এই জিনিসটা হয়ে গেল। এখন অনেক পরে এই যে দেখলেন যে ঘটনাটা সেদিন ঘটলো, যে ভেস্টেড প্রপার্টি আইন বাতিল করছি, এটা কিভাবে করছি এটা তো আমি জানি, বুঝছেন। তারপরেও সেদিন দুইটা মন্ত্রী, একজোড়া মন্ত্রী ভূমি মন্ত্রণালয়ে 3বার রয়ে গেছে এই আইনকে আবার এমেন্ড করতে হবে। এবারে প্রধানমন্ত্রী আনতে দিছে, আনতে দেওয়ার বলতে কেন করতে হবে, তখন কি উত্তর দিতে তাহলে বলে যে তহসিলদাররা বলে সত্য প্রমাণ করে নিতে হবে। বলে তো তোমরা কেন আছো, সরকার আইন করে বলছে এই আইনকে এমেন্ড করা। তার মানে হচ্ছে আমাদের যে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিটি, যে কথাটাই বলতেছিলাম, এটা সেকুলার মানুষ তৈরি করা, এটা কিন্তু আর্টিকেল অফ ফেথ, এটা কিন্তু আর্টিকেল অফ কালচার। এটা আপনার ব্যবহারিক জগতের সঙ্গে মিশে গিয়ে ওই যে চিটাগাঙ্গের যে বদল, উনি এক বাড়িতে থাকতেন, হিন্দু বাড়িতে, উনি চলে গেছে, তখন কয়ে এটা আমাদের দিয়ে দেন। শওকত ওসমান সাহেব উনি বলে দেন এটা আমি কেমনে, কয়েক কিছু টাকা আপনার দিয়ে দেবো। বলে না, আমি এদের ছিলাম। উনি গিয়া কলকাতায় গিয়ে তাদের বাইর করে আয় না, বলে আমি ঢাকায় চলে যাচ্ছি, এই বাড়ি আপনার নেন। এই আপাদমস্তক এই যে এটা আপনার এই সেকুলার মানুষের তৈরি, এবং বাংলাদেশ 6 দফা আন্দোলন, বাঙালি জাতির আন্দোলনে কিন্তু এটা ছিল। এখন সেকুলার গভর্নমেন্ট, সেকুলার কনস্টিটিউশন, সেকুলার দৃষ্টিতে আইন বাতিল হয়েছে, কিন্তু আইন কার্যকর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই নিচে মাইন্ডসেটের সমস্যা। এইখানে আমাদের ব্যর্থতা। শুধু নিচে সেকুলার পার্টিতে সেকুলার ওয়ার্কার তৈরি করা, শুধু নিচে প্রবলেম দাদা, শুধু নিচে না, উপরে নাই প্রবলেম, সব জায়গায়। আমি একটা জিনিস বলি, ধরেন আমাদের সংবিধান রচনার সাথে সবচেয়ে ওতপ্রোতভাবে যিনি জড়িত ছিলেন তাদের মধ্যে সুরঞ্জিত একজন, এই জন্য ওনার সামনেই সাহস করে বলি, আমরা ধর্মনিরপেক্ষতাকে যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি করেছি, এটার পিছনে আমাদের কোনো মানে খুব সুদৃঢ় চর্চা বা হৃদয়ঙ্গম করার ব্যাপারটা ছিল না। কারণ সুরঞ্জিত দার সামনেই বলি, এর আগে আমাদের যতগুলা কনস্টিটিউয়েন্ট ইনস্ট্রুমেন্ট ছিল, ওখানে কোথাও দেখবেন আপনি ধর্মনিরপেক্ষতার উল্লেখ নাই। এমনকি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রভিশনাল কনস্টিটিউশন, ওইখানে উল্লেখ নাই। এমনকি দাদারা যখন গণপরিষদে বিতর্ক করেন, গণতন্ত্র নিয়ে, সমাজতন্ত্র নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে, কিন্তু ধর্মনিরপেক্ষতা নিয়ে এরকম বিতর্কই হয় নাই। তখন আমার একটা যে মনে হচ্ছে কি, ওনারা একটা হৃদয়ঙ্গমও করেন নাই প্রপারলি, হৃদয়ঙ্গম না করেই জিনিসটা আনা হয়েছে। যে কারণে আমরা দেখেছি প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে ধর্মনিরপেক্ষতা একটা রাজনৈতিক বুলিতে পরিণত হয়েছে। আজকে আপনি যদি বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে দেখেন, আমরা প্রত্যেকেই তো বাংলাদেশের মানুষ, আমরা তো জানি আমাদের আশেপাশে কি হয়েছে। প্রত্যেক গভর্নমেন্টের আমলে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চিত হয়েছে প্রত্যেক গভর্নমেন্টের আমলে। এবং এখানে পলিটিক্সটা ব্যবহার করা হয়েছে একটা ওই নির্যাতন করার হাতিয়ার হিসাবে। আসল লক্ষ্য হচ্ছে সম্পত্তি দখল করা। ওনারা অসহায় মানুষ, ওনাদের পক্ষে প্রশাসন এবং আইন সুদৃঢ়ভাবে কখনো দাঁড়ায় নাই, বরং বিপক্ষে আইন ছিল, দাদা যেরকম বললো আর কি। এখন এটাকে আপনার মেকআপ করার জন্য আপনি কনফিডেন্সটাই আসলে বাংলাদেশ দিতে পারে নাই, এবং এটাকে মেকআপ করার জন্য আপনি এই আমলে দেখবেন কিছু কিছু চাকরির ক্ষেত্রে হয়তো
সংখ্যা গুরু সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে মেকআপ করার জন্য। কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল মেজার্স দিয়ে ওই কনফিডেন্সটা তৈরি করা যায় না। আমি আপনাকে একটা কথা বলি, যেমন আমার পরিচিত একটা হিন্দু ছেলে আছে, এত ভালো পড়াশোনায়, সে বিএনপি আমলে 2 বার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছে, তাকে ভাইভাতে বাদ দিয়ে দিয়েছে, এবং তার ধারণা সে বিশ্বাস করে সে হিন্দু দেখে, খুবই ভালো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি। এখন সে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে একটা ছোট চাকরি করে, সে তো চেয়েছিল বড় গভর্নমেন্ট অফিসার হওয়ার জন্য। এখন ধরেন এই গভর্নমেন্টের আমলে আপনি দেখবেন যে চেষ্টা করা হয়েছে হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদেরকে চাকরিতে প্রমোশন দেওয়া, চাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদারতা দেখানো হয়েছে। এটা আমি কেন আর্টিফিশিয়াল বলি, এই উদারতার সুযোগ কয়জন পেয়েছে? যেই ছেলেটা বিএনপি আমলে এই নিপীড়িত হয়ে যে একটা ছোট চাকরি করছে, সে তো কোনোদিন এই বেনিফিটটা পেল না, ভবিষ্যতে তো কোনোদিন পেল না। আর এই উপরতলা আপনি কিছু চাকরি বা প্রমোশনের ক্ষেত্রে আপনি উদারতা দেখাচ্ছেন, নিচে আপনি হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদের একটু ইয়ে করি, বাড়িঘর দখল। শুনুন দাদা, আমি একটা মিনিট নেই। বাড়িঘর দখল করে ফেলছেন, আপনি যদি এই কনফিডেন্সটা না দিতে পারেন যে আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিছু না, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি এই দেশের নাগরিক, কোন আপনি সংখ্যালঘু এই চিন্তাই আপনার মাথায় আসবে না, এই কনফিডেন্সটা আপনাকে দিতে হবে। না দেওয়া পর্যন্ত কখনোই আমরা জাতি হিসাবে গর্ব করতে পারবো না। এবং আমি মনে করি বৈষম্য কারো বিরুদ্ধেই বৈষম্য করা উচিত না, সে আপনার সংখ্যাগুরু সংখ্যালঘু কারো বিরুদ্ধে না। আমার কনস্টিটিউশন বলে দিয়েছে ধর্মের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা যাবে না। এটা সকল সময় সবাইকে হৃদয়ঙ্গম করতে হবে। এই সংবিধানটা 72 সনে যারা দেশ স্বাধীন করেছে তারা রচনা করেছে। এই বৈষম্যহীনতাটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত। আর ধর্ম নিরপেক্ষতা নানান কনোটেশন থাকতে পারে, আমি মনে করি সবচেয়ে বড় কনোটেশন হচ্ছে আপনি কোনো বৈষম্য করতে পারবেন না ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, আপনার ওই এথনিসিটির ভিত্তিতে, প্লেস অফ বার্থের ভিত্তিতে। এটাই হওয়া উচিত আমাদের মূল জাতিগত বৈশিষ্ট্য। আমি এই যে বলি, এটা আর একটু ব্রডলি দেখতে চাই। যেমন ও বলছে যে ধর্ম নিরপেক্ষতা একটা বুলি, বাঙালি জাতি এর কোনো পাকিস্তান থেকে পাকিস্তানি হওয়ার পরে বাঙালিতে যাওয়াতে এই ধর্ম নিরপেক্ষতার কোনো লড়াই বা সংগ্রাম হয় না, এই কথাটা একেবারেই ঠিক, মানে একেবারেই যে এটা ঠিক না। কারণ ওই মুসলিম আওয়ামী লীগ থেকে এটা আওয়ামী লীগে এসেছে, এবং এটা জাতীয় ঐক্য গড়ে তোলার বাঙালি জাতির যে পারসেপশন বঙ্গবন্ধুর ছিল বা আওয়ামী লীগে যেটি তারা কালচার করেছে, তা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেই, ফলে এখান থেকে এটা এসছে। এবং সংবিধান রচনায় প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্সে 4টি ইয়ে না থাকার কারণ, প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স তো আমার চেয়ে নজরুল ভালো বোঝার কথা, যে পৃথিবীতে যেমন আমেরিকানটাও যদি দেখেন এটা তো ডিটেলস করে না, খুবই সংক্ষিপ্ত করার কথা। আমি তো আই এম ভেরি প্রাউড যে একটা নেশন হিসাবে যে আমার একটা প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্স ছিল, আর ছিল আমেরিকানদের। তো এই ধর্ম নিরপেক্ষতার অবস্থা হয়েছে, কিন্তু এটি আরো প্রস্ফুটিত করা, আরো বিকাশ লাভ করা পরবর্তীতে এটা কম হয়েছে। যেমন বঙ্গবন্ধু ফণিদাকে নিয়ে আসলেন, বুঝছেন, ফণিদা কিন্তু বড় নেতা ছিলেন সুভাষ বোসের ফণিভূষণ মজুমদার, বা ইয়েকে নিয়ে আসলেন মনোরঞ্জন কংগ্রেসের বড় নেতা ছিলেন, এরা কিন্তু দিল্লির এদেরকে নিয়ে এসে তিনি এই জায়গাটা করেছেন। এবং উনি দেশ স্বাধীন হওয়ার পর এসআর পালকে নিয়ে আসলেন ইয়ে থেকে, নন্দী বাবুকে, ডক্টর নন্দীকে নিয়ে আসলেন, এই যে জিনিসগুলো। আর এই যে আপনার এই দেশের যে সংখ্যালঘুদের আর ভারতীয় সংখ্যালঘুদের মধ্যে আবার একটা বেশ কম আছে। এদেশের সংখ্যালঘুরা আবার কিন্তু বিত্তশালী, তার সম্পত্তি আছে, তার লেখাপড়ায় এটা আসলে সম্পদ ছিল। এদের যে আমরা স্মরণ হয়, আমরা দেখছি লস হইতে আমাদের বেশি, ফলে তার প্রতি মায়ার থেকে তার সম্পত্তির প্রতি মায়া বেশি, ইত্যাদিটাও ছিল। এবং অনেকে দানবীরও ছিল বড়, এগুলো বাস্তবতা আছে, এখনো বেশ কিছু চিটংয়ে আছে। যেমন আমরা খুব নির্দয় ভাবে মেঘনাথ শাহকে মেরে ফেললাম, ওই কুণ্ডেশ্বরী মেরে ফেললাম, বুঝছেন, এই যে এগুলো যাক, সেই কথাই বলছিলাম। এই জন্মাষ্টমীর প্রোগ্রাম সেদিন ছিল, প্রধানমন্ত্রীর এখানে আমিও ছিলাম, তো আমার বক্তৃতা করার কথা বলা হইল। তা আমি বললাম ওনার সামনে, আপনি এই ক্যাসেটটা দেখতে পারেন, আমি বললাম যে আপনি যদি সংখ্যালঘুদের এখনো যা আছে, ভারতীয়রা যেটি করতে পেরেছে, আমরা যতটুকু আছে এটুকু যদি করতে হয়, তাহলে প্রথম কথাটি হচ্ছে সংখ্যালঘুদের ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়ন তার প্রতিনিধিত্ব করতে হবে, রাষ্ট্র পরিচালনায় তাকে দিতে হবে,
রাষ্ট্র পরিচালনার যে মূল অংশগুলো আর্মিতে আপনাকে সংখ্যালঘুর লোক নিতে হবে, তাকে ওই অবস্থায়ও একেবারে ওই আপাদমস্তক মাথা থেকে সে যেন যোগ্যতা বলে যে কোনো জায়গায় যেতে পারে। যেমন আপনি আর্মিতে নিচ্ছেন না, তার এখন নিচ্ছে তো না, কমিশন অফিসার কই নাই, আপনার বিজেপিতে নিচ্ছেন না, পুলিশ টুলিশ ইত্যাদিতে, ইউনিভার্সিটি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, ব্যাংক আপনি দিলেন একটা, তো সংখ্যালঘু ব্যাংক দিলেন না, আপনি এত মিডিয়া দিলেন একটা, মিডিয়া তো বাট কেউ কি চেয়েছিল, মানে আমার ইনফরমেশনটা জানা নেই, সেইভাবে এরাও দেখে নাই অন্যভাবে যে এটা এখনো সংখ্যালঘু মিডিয়া বা এই ক্যাপিটাল করা যায়, বুঝছেন। এই জিনিসগুলো অর্থাৎ ক্ষমতায়নের প্রশ্নে আমি বলছি, অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন এবং তার দৃষ্টিভঙ্গির অবস্থাতে তাকে আবার মনিটর করতে হবে। যেমন এরা বলতেছে এখন, যেমন ইন্ডিয়াতে ওরা করেছে সংখ্যালঘু কমিশন আছে, যে লুকিং আফটার, সে যখন দেখবে, কারণ এই সামাজিক ক্ষমতায়নটা কিরকম, নজরুলের যেমন এখানে আছে, তার আর্মি তো আছে, সেক্রেটারিও আছে, মন্ত্রিসভা আছে, আওয়ামী লীগও আছে, বিএনপি তো আছে, কিন্তু ওই শ্যামবাবুর কোথাও নেই। আমার কাছে সারা বাংলাদেশের আসে, মনে করে যে এর তো পাওয়ার আছে, আমি বলে বুঝলাম না, আমি তো মন্ত্রী টন্ত্রী না, কয় না, আপনারা তো টেলিভিশনে দেখা যায়, মনে করে টেলিভিশনে দেখা গেলে পাওয়ার আছে ওটা, বুঝছেন। তাহলে দেখো এটা দেখেও যদি হয় দিতে হচ্ছে। এই জিনিসগুলো আমি বলেছি, আমি এখনো বলতে চাই, এখনো যেটুকু আছে এই রংটা ছাড়েন না। এই রংটা ছাড়লে এরা করছে কি, বিজেপি এসে বলতেছে এখন যে আপনারা যদি চলে আসে ধর্মীয় সংখ্যালঘু, এখন আর কোনো বাধা থাকবে না, আগে এটা অ্যাকাউন্ট করতে পারতো, এখন জমি জমার দাম বাড়ছে, এত জায়গা এত ডাকতেছে, বুঝছেন। এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। তাহলে এই জাতির স্ট্রেংথটা কিন্তু ওইটা, এইখানে অন্য জিনিস আছে। এই যে দৃষ্টিভঙ্গিটা, আমি খালেদা জিয়ার কথাটা নাই বা বললাম না, বলতে চাও তোমরা, উনি এটা এই গিমিক বা এটা, উনি এটা সাম্প্রদায়িক রাজনীতি করেন, উনি এটা তো বলে লাভ নাই। ওনাকে তো আমরা ভালো বলছিলাম কালকে, যদি সে ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, ডেমোক্রেটিক পলিটিক্সে আসে, তাহলে সংখ্যালঘুরা আর তো তার যাওয়ার জায়গা নেই, শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া। বাম রাজনীতিক সময় ছিল, এখন এটাও গেছে, এটা তো গিয়া। তাও আমি কইছিলাম তোরা মেনন টেনন ইউনিয়নের কইছিলাম, তোমরা যখন পাইয়া গেছো তোরা অপোজিশন কর, কয় না, এরা ক্ষমতার মজা পাইয়া গেছে, বুঝছেন, কি করবা, এরা এই জায়গায় আমার মনে হয় এই জায়গাটা এখনো এই সংখ্যালঘু যা সেইটুকু নজর দেওয়া দরকার। আমার মনে হয় কি, যে আপনি সংখ্যালঘু পরিচয় না, একটা মানুষ তার যোগ্যতা বলে সে যেন কোথাও কখনো ডিসক্রিমিনেট না হয়। এখন আমি ভাবলাম যে আওয়ামী লীগ আমলে আমি ডিসক্রিমিনেট হব না, কিন্তু বিএনপি আসলে ডিসক্রিমিনেট হব। একটা দেশে যদি এই চিত্র দাঁড়ায়, তখন কোনোদিনই সংখ্যালঘু সম্প্রদায় তারা ওই আস্থাটা তৈরি করার জায়গা। আমি মনে করি কি, এমনকি বিএনপি যদি সে ঘোষণা দিয়ে ধর্মনিরপেক্ষতা নাও করে, কিন্তু তার শাসনামলে যদি সংখ্যালঘু জনগোষ্ঠী দেখতো যে তারা নির্যাতিত হচ্ছে না, তারা অ্যাটাকের শিকার হচ্ছে না, বঞ্চিত হচ্ছে না, বৈষম্যের শিকার হচ্ছে না, তাহলে ফরমালি সে ধর্মনিরপেক্ষ রাজনীতি করলো কি করলো না সেটা অত বেশি ম্যাটার করতো না। ওই ধরনের আপনার খুব নির্দয় স্মৃতি আছে দেখেই তারা ওই কনফিডেন্সটা পায় না। এবং আমি সুরঞ্জিতার সাথে একমত, আপনি পৃথিবীতে যে কোনো জায়গায় একটা জাতি কতদূর এগিয়েছে তার কতগুলা মাপকাঠি থাকে। তার অন্যতম মাপকাঠি হচ্ছে আপনি সংখ্যালঘু, সকল অর্থে সংখ্যালঘু, ধর্মক্ষেত্রে বলেন, এথনিসিটির ক্ষেত্রে বলেন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেন, তাদের প্রতি আপনি কতটুকু মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তাদেরকে আপনি কোনো স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছেন কিনা সেটার ভিত্তিতে নির্ণীত হয়। এমনকি আপনি যদি আমাদের সংবিধানের দাদারা যেটা করেছিলেন 28 অনুচ্ছেদের আপনার 4 নম্বর ক্লজে যে কোনো ব্যাকওয়ার্ড সেকশনের জন্য রাষ্ট্র আরো পজিটিভ ডিসক্রিমিনেশন করবে, সেই জায়গাতে আমাদেরকে নিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা গণতন্ত্রের মূল মূল্য অন্য দুটো প্রসঙ্গে একসঙ্গে আলোচনা করতে চাই। একটি হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, সেটি নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে। সঞ্জয় সেনগুপ্ত নিজেও বলেছেন, বিশেষ করে 57 ধারা সম্পর্কে তিনি মন্তব্য করেছেন। আইনবিদদের অনেকেই বলছেন যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের প্রয়োজনীয়তা রয়েছে, তবে এটাকে যেভাবে সাংঘর্ষিক করে জনস্বার্থ বিরোধী করে তোলা হচ্ছে সেটি নিয়ে অনেকের আপত্তি, এবং এটি 57 ধারা
বিস্ফোরণটা লুকিয়ে আছে 87 ধারার মধ্যে, সেটি অনেকে বলছেন। সো এই বিষয়টাতে আপনি কি দেখছেন? এবং একই সঙ্গে সম্প্রচার নীতিমালা, যেটি নিয়ে একসময় আমরা অনেক কথাবার্তা বলেছি, মাঝখানে এটি স্থগিত হয়ে গেছিল, এখন অবশ্য তথ্যমন্ত্রী আবার বলছেন যে এটি খুব শিগগিরই আসবে সামনে। আশার পরিবেশ তৈরি হয়েছে দেশে আপনার। আমি প্রথমেই বলি যে সুরঞ্জিত দা 57 ধারার বিরুদ্ধে বলেছেন অনেক পরে, এটা ওনার বিরুদ্ধে আমার কমপ্লেইন। যখন প্রবীর শিকদারের বিরুদ্ধে এটা অপপ্রয়োগ হয়েছে তখন সুরঞ্জিত দা বলেছে যে দেশের সকল সুস্থ বিবেক সম্পন্ন মানুষের বোঝা উচিত যে এটা একসেপ্ট করার মতো না। সুরঞ্জিত দা যদি এটা আরো আগে বলতো আমি খুশি হতাম। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি, ধরেন আপনি একটা যখন আইন হয়, যে কোনো, উনি অনেক বড় আইনবিদ, যে কোনো আইনে যখন ডিসক্রিশন প্রয়োগের ক্ষমতা অনেক বেশি থাকে, মানে আমার ইচ্ছা মতো আমি বিবেচনাবোধ প্রয়োগ করব, এই ক্ষমতা যখন অবারিত থাকে, এটা যখন নিম্ন পদস্থ লোকের, যারা প্রপারলি ট্রেন না, যথেষ্ট শিক্ষিত না, ওই ধরনের লোকের থাকে, তখন এটা ভয়াবহ আইনে পরিণত হয়। 57 ধারাতে নিম্ন স্তরের বা নিম্ন পদমর্যাদার পুলিশের যারা অফিসার আছে, ওসি পর্যায়ের অফিসারদের অবাধে ক্ষমতা প্রয়োগের যেই সুযোগ করা হয়েছে, এই মানদণ্ডে এর চেয়ে খারাপ আইন বাংলাদেশে কোনোদিন হয়েছে নাকি সন্দেহ। আপনাকে একটা এক্সাম্পল দেখাই। ওখানে বলা হয়েছে ব্যক্তি বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে এটা একজন ওসি ঠিক করবেন ব্যক্তি কি রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা। এখন একটা ধরেন ইউনিভার্সিটি টিচার হোক, একজন পলিটিশিয়ান হোক, একজন রাজনীতিবিদ হন, একজন বিচারপতি হন, ওনার একটা জিনিস লিখলেন, লেখার পর এটা একজন ওসি উনাকে এটা জাজ করার মতো কতটুকু উনি প্রপারলি ট্রেন্ড, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে উনি কতটুকু অবজেক্টিভ। বাংলাদেশে ওসিটা কিভাবে নিয়োগ প্রাপ্ত হয়, যে আমলেই হোক চরম পার্টিজান হলে নিয়োগ প্রাপ্ত হয়। যে কারণে আপনি একটা অদ্ভুত প্রবণতা দেখবেন, 57 ধারার আন্ডারে যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন, এই জন্য মামলা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এবং কটাক্ষ করার কিছু কিছু যে এক্সাম্পল ছিল, এটা রোমহর্ষক। একজন লিখেছেন, আমি পত্রিকাতে পড়েছি, সুরঞ্জিত আপনি এটা দেখেছেন, একজন লিখেছেন যে বঙ্গবন্ধু যদি আমাদের জাতির পিতা হয় তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন আমার বোন এবং উনার ছেলে হচ্ছে আমার ভাতিজা, এই জন্য গ্রেফতার করা হয়েছে। একজন লিখেছেন প্রধানমন্ত্রী একটা ড্রেস পরেছে, লিখেছে প্রধানমন্ত্রী কি এটা পাখি ড্রেস পরেছেন। এগুলি নিম্ন স্তরের বিদ্রুপ হতে পারে, এই জন্য আপনি গ্রেফতার করবেন। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে গেছে। আর এই রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার যদি এটাই মানদণ্ড হয়, তাহলে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে যে লেখালেখি হয়, আপনার বিরুদ্ধে তো লেখালেখি হয়। আমি যে কোনো প্রোগ্রাম করে গেলে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই আমার সম্পর্কে অকথ্য সব বিভিন্ন রিপোর্ট ইলেকট্রনিক মিডিয়াতে আসে। আপনি আসিফ নজরুল সার্চ করলে পাবেন, ভিডিও দিয়ে দেয়, দক্ষিণ ভারতের পর্ণ ছবির ক্লিপ দিয়ে বলে আসিফ নজরুল। তো এগুলি কি পুলিশ দেখে না? তো বাংলাদেশের রাষ্ট্রের যে পুলিশ 57 ধারা প্রয়োগ করার জন্য ওনাদের কি একমাত্র কাজ হচ্ছে 57 ধারাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে কটাক্ষ করছে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে অপপ্রচার করছে, আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেনুইনলি অপপ্রচার করলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। প্রধানমন্ত্রীকে অহেতুকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলে, অপমান করলে অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী যে বিরুদ্ধে করা যাবে না, খালেদা জিয়ার বিরুদ্ধে করা যাবে, সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে করা যাবে, জিল্লুরের বিরুদ্ধে করা যাবে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা যাবে, এটা কি একটা আইন প্রয়োগের মানদণ্ড হতে পারে? আমি মনে করি 57 ধারা যেটা আছে, বাংলাদেশে যেভাবে জনপ্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন সাজানো হয়, এই পার্সপেক্টিভে 57 ধারা একটা ভয়াবহ এবং জঘন্য আইন। এটা যদি যে কোনো সেন্সেবল মানুষের উচিত এটার বিরুদ্ধে কথা বলা, এবং এটা অবশ্যই এখানে এই ভাবমূর্তি কি হবে না হবে এটা নির্ধারণ করার দায়িত্ব সম্পূর্ণ পার্টিজান বেসিসে দলের ক্যাডারভুক্ত আচরণ যে সমস্ত ওসিরা করে তাদের হাতে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা আজকে আওয়ামী লীগ এটার বেনিফিট পাবে কে জানে 10 বছর 15 বছর পর। আজকে বিএনপি আপনার র্যাব তৈরি করেছিল না, আজকে র্যাবের সবচেয়ে বড় সমালোচক কে? বিএনপি হয়েছে না। আওয়ামী লীগ স্পেশাল পাওয়ার সেট করেছিল, আওয়ামী লীগ এটার জন্য সাফার করে নাই, এটার জন্য আরো বেশি সাফার করতে পারে। আওয়ামী লীগ সাফার করুক আর না করুক, পুরা জাতি তো সাফার করছে। আর সম্প্রচার নীতিমালা যেটা আমি আপনাকে বলি, যখন আমরা সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, তখন এই সরকারের বিরুদ্ধে একটা মোটামুটি পাওয়ারফুল অপোজিশন ছিল, মিডিয়া আগের চেয়ে অনেক বেশি স্বাধীন ছিল, তখন ওনারা ব্যাকফুটে চলে গিয়েছিলেন, বলেছেন আমরা এটা করার আগে যথেষ্ট কনসাল্ট করবো টরবো। এখন ওনারা যে সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছেন, এটা করার পর আপনি আমাদেরকে ডাকার আগে 10 বার আপনাকে আরো চিন্তা করতে হবে, এবং আমাদেরকে কথা বলার আগে আরো 10 বার চিন্তা করতে হবে। এটাই হচ্ছে আমার মাথা ব্যথা। এবং সুরঞ্জিত দ্বারা যে সংবিধান রচনা করেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমাদের দেশটা যে কারণে স্বাধীন হয়েছিল তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল আমাদের বাক স্বাধীনতায়, ফ্রিডম রাইটস গুলো চর্চা করা। এই জায়গাগুলোকে সংকুচিত করা হবে। সেনগুপ্ত, নজরুলের গাড়ি যখন চলে থামানো খুব মুশকিল। কমপ্লিমেন্ট সুরঞ্জিত দা বললে, ও আমার বিরুদ্ধে অভিযোগ আনছে যে প্রবীর বা আইসিটি অ্যাক্ট নিয়ে আগে আমি কেন কথা বললাম। আসলে বিষয়টা এরকম না। আমি আইনের সভাপতি, আমার কাছে সব আইন আসে না। প্রতি মন্ত্রণালয়েই কমিটি আছে, যেমন আইসিটি অ্যাক্ট হয়েছে তারা তাদের কমিটিতে পাশ হয়েছে।
এটা ল ভেটিং এর জন্য আসলে না, ল মিনিস্ট্রিতে হয়, আমাদের কমিটি আছে না। এখন ওই যে প্রবীরের কথা বলে আসে না, কি আসার নিয়ম নেই বলে আসে না? হ্যাঁ, নিয়ম হচ্ছে মিনিস্ট্রিতে আসবে, কমিটিতে আসবে। কারণ আমার এখানে আসলে এই আইনটা যার মন্ত্রণালয় যেটা পাঠান এটা আর থাকে না, আমি আর একটা নতুন হয়ে যায় তখন। কারণ এটার কারণটা হয়েছে আর কিছু না, পার্লামেন্টে কোনো একটা লেজিসলেটিভ পাওয়ারফুল উইং নাই। কারণ আইনের কতগুলো একটা দৃষ্টিভঙ্গি আছে, এটার আইনের কতগুলো ভাষা আছে, তার আউটলুক আছে, এগুলার অভাব আছে। এটা যদি আইন মন্ত্র কমিটিতে ভেটিং হয়ে যায় তো তাহলে অন্যরকম হয়ে যেত। এনিওয়ে, ফলে আমার আর বলার সুযোগও হয় নাই। প্রবীরের কথা বলছেন, প্রবীরের ব্যাপারটাও তো এটা ফরিদপুরের বিষয়। আমাদের মাননীয় মন্ত্রী আছেন, এটা ভালো একটা শিক্ষিত লোক, পণ্ডিত লোক, এটা সম্ভ্রান্ত মানুষ। ফরিদপুরে কি হয়েছে আমি তো জানিও না, আমি তাও আবার এলজিডি মিনিস্টার, আমার লোকে ভালো সম্পর্ক। আমি ফরিদপুরের জামাই, সে আমার জামাই বাবু ছাড়া ডাকে না, বুঝছেন। এখন তো আর কথাই কয় না, তাকাই না, বুঝছেন। ওই প্রবীরের কথা আসছে, প্রবীরও আমি চিনি না, আমি দেখিও নি কোনোদিন। যে যখন আমি শুনলাম যে খোড়া মানুষটা ওরে ফরিদপুরে নিয়ে গেছে, হ্যান্ডকাপ পরাও, তাও চুপ করে রয়েছে। ও বলছে যে দেখেন আমি বসতে পারি না, আমার একটা বসার জায়গা দিত, তো বসার জায়গা দিছে। তারপরে বোধহয় আর অন্য কোনোখান থেকে কোনো হুকুম আইছে, তখন কইছে যে ওসি বলছে সরি আপনারা তো আমরা বসতে দিতে পারতেছি না। তখন আমি কথাটা বলেছি। এনিওয়ে, এখান থেকে কথাটা আসছে। তারপরে তো ধরে নীতির এটা মীমাংসা হয়েছে। এখন উনিও একটা কথা বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রীও বলছেন যে না, এটা আমি জোর করে নেই, আমি এইভাবে। ওই ব্যাপারে আমি যাচ্ছি না। ওই তখন যে কথাটা আইসিটির কথাটা আসছে, সেটা প্রথম বলতে আইনটাই খারাপ। প্রথম কথাটা হচ্ছে শুনে, সমুদ্র মন্থনে খালি বিষ খালি অমৃত উঠছে তা না, বিষ উঠেছে। বিজ্ঞান প্রযুক্তির সুবিধা নেবেন, এর অসুবিধা হবে না তা না। আপনি যদি আজকে সেটাই ফেসবুক দেখেন, কি লেখে আর কি না লেখে, কি ছবি দেয় আর কি না দেয়, কোনটা কন্টেম্পচুয়াস, কোনটা লাইবেল, কোনটা কি, ও তো আইনের ছাত্র তো বুঝবে। দণ্ডবিধি আর কুলাইতেছে না, পেনাল কোডে আর কুলাইতেছে না। ফলে এটা আইন করা অবশ্যই প্রয়োজনীয়, এটা ইন্টারন্যাশনালি পরীক্ষা। আসিফ নজরুল প্রশ্ন তুলেছেন যে বিশেষ বিশেষ জায়গার জন্য, সেটি সকলের জন্য। এখন 57 এর কথা আসছে, 57 আমি দেখেছি। এটা এই ফ্রিডমের কথা না, এটা হচ্ছে আর্টিকেল 39 এর কথা। আর্টিকেল 39 হচ্ছে ফ্রিডম অফ কনসিয়েন্স এন্ড ফ্রিডম অফ থট, স্পিচ। হ্যাঁ, ফ্রিডম অফ থট, যেটা আমার একটা চিন্তা করার স্বাধীনতা আছে। এটা কি সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল, এটা কি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে? আমাদের সংবিধানে একটি মাত্র জায়গা 39 এর ক্লজ 1, হ্যাঁ, ক্লজ 1, এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। অ্যাবসলিউট, এটা অ্যাবসলিউট। তার মানে দাঁড়ি আমি এই কনসেন্ট, ফ্রিডম অফ কনসেন্স গ্যারান্টিড। তাহলে তুমি এখানে দিতে পারবে না, এইখানে কোন আইন তুমি করতেই পারবে না, এটা আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন হয়ে যাবে। এইটা এই জায়গাটায় সাংঘর্ষিক হয়েছে। এইটা অনেক উকিল, অনেক ব্যারিস্টার, কারণ এটা আমরা যখন করছি, আমি তো এটার লগে যুক্ত, আমি জানি যে এটা ওরা পরে কি পুরো 39টা পড়ে ফেলায়। 39টা পড়লে এরা মনে করে যে এটা অবোধয়, ক্লজ 1 প্রযোজ্য, এটা ভাবে ক্লজ 1 দাঁড়ি দেখো, দাঁড়ি, ফুল স্টপ। ফলে এই জায়গাটা প্রথম কথাটা হচ্ছে মেলা ভাইডিতে আসছে 14 বছর জেল দিয়ে দিবা, বুঝছেন। কারণ এটা ইয়ের বুঝতে হবে, সাংবাদিকদের বেলায় দণ্ডবিধিতে 500-501 ছিল। আমি সাংবাদিক নেতাদের ডাইকা তখন ওয়ারেন্ট করে ফেলতে পারতো কোর্ট। আমি কইছি যে দেখো, তোমরা একটা শর্ত আমাদের দিতে হবে, যে তোমরাও আগে বাদে কথা লিখতে পারবে না, এই যে ছোট জগন্নাথ প্রেস কাউন্সিল, এটা থাকতে পারবে না, এফেক্টিভ প্রেস কাউন্সিল করবা, তাইলে আমি 501 এবং 500 এই ওয়ারেন্ট করার কথা সমন দিয়ে দেবো। তারা আমার সঙ্গে কথা দিয়েছিল, আমি কথা রাখছি, তারা কথা রাখেনি। গণমাধ্যমের কথা বলতেছি, হ্যাঁ, একেবারে ইকবাল বাহার চৌধুরী, এইটার ইয়েতে তারা দেখে যে সর্বনাশ, ওই আইনে আইসিটি একটা ঢুকাই দিছে 14 বছর থেকে শুরু করে এই জায়গাটা। এখন তো বিপদ হইতেছে,
আমাদের ধরো ডক্টর কামাল হোসেন আমার দল করে না তো কিছু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড জুরিস্ট, কেমন সেই সংবিধানের চেয়ারম্যান ছিল, বানাইছিল এই আর্টিকেল 96 সে করছে। সেদিন আমি কেস কিউরি হইয়া আর্গুমেন্ট করে আছে, কইতে যে আমি 96 এর দরকার নেই, বুঝছেন? তাহলে আমি যাই কোথায়, বুঝছেন? এই যে জায়গাটা, এই জায়গাটা এখন 39 উনি যদি ওন না করেন, আমিরুল ইসলাম সাহেব যদি ওন না করেন, এরা তো ফ্রেমার অব দি কনস্টিটিউশন, ফাউন্ডার ফাদার অব দি কনস্টিটিউশন। এই জায়গাটাতে এই যে 14 বছর, এই 14 বছর 501-এর উত্তর 14 বছর হতে পারে না। হ্যাঁ, এই জায়গায় তাকে কন্ট্রোল করতেই হবে, কন্ট্রোল করতেই হবে। দণ্ডবিধিতে যেটি লেখা আছে ওই জায়গাটা এনে এটাকে করতে হবে, বুঝতে পেরেছেন? এটা বেশি হয়ে গেছে। দাদা, ডিসক্রিপশন প্রয়োগের যে অবারিত ক্ষমতা রেখেছে, ডিফাইন করে নাই তো অপরাধ, সেটাই। সেই জায়গাটাকে, এটাকে আইনটা বাতিল করা যাবে না, আইনটাকে আরেকটু মডিফাই করা, আর একটু অ্যাকসেপ্টেবল করা, যাতে দুইটাই যায়। যেটা একেবারে সাংঘাতিক গেল যেভাবে নজরুল বলতেছে, এত সুইপিং এর জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু আইনটাকে মডিফাই করা প্রয়োজন। এই ব্যাপারে এটা কনসেনসাস হওয়া প্রয়োজন, এই ব্যাপারে এটা কমিটি করা প্রয়োজন। যেমন আমি আইন গ্লেড যে আমাদের আইনমন্ত্রীও কিন্তু, তুমি দেখো সে ঘটনা থেকে সেও কিন্তু বলেছে যে হ্যাঁ এই জায়গাটা দেখতে হবে, ইয়ে করতে হবে, কিন্তু আইনমন্ত্রী করার কথা নয়। আনলেস আইসিটি ওরা যদি রেফার না করে তাহলে এটা হবে না। আর সাংবাদিকগুলো যদি এখানে তারা এটা পার্ট অফ দি পাওয়ার পলিটিক্স হিসাবে তারা যদি অ্যাসার্ট করে, এটা করা প্রয়োজন। জি, আসলে আমরা একটু জাতীয় রাজনীতির দিকে তাকাই, যে আমরা ঐতিহ্য অনুযায়ী আমরা দেখি যে সেই বিরোধী রাজনৈতিক শক্তি রাজপথে বেশি থাকতে পছন্দ করে, এবং এর একটা মীমাংসা হওয়া দরকার। এটি অনেকে অনেক সময় বলেছেন, সেটি গত এক দশকের, মানে বিরোধী পক্ষ সবসময় রাজপথকে উত্তপ্ত করে, সেই রাজনীতিটা এখানে বন্ধ হওয়া উচিত। যদিও এখন আবার প্রশ্ন হচ্ছে যে বিরোধী পক্ষকে রাজপথেও পাওয়া যাচ্ছে না, রাজপথে পাওয়া যাচ্ছে না, বা তারা বলছেন তারা থাকতে পারছেন না। কিন্তু এখন যে অবস্থা, একটা স্থিতাবস্থার মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতাও কারো কারো ভাষায় আছে বাংলাদেশে, কিন্তু এটা কতক্ষণ থাকবে সেটি নিয়ে একটি প্রশ্ন। এবং এর সঙ্গে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা সম্পর্কিত অনিশ্চয়তা যেটি, সেটি কাটছে কিনা রাজনৈতিক ক্ষেত্রে? প্রথমত আমি বাংলাদেশে এখন যে রাজনৈতিক স্থিতিশীলতা বলা হয়, আমি বিশ্বাস করি না স্থিতিশীলতা, আমি এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সমর্থিত যেই দল আপনার এই এত বিরূপ প্রচারণা, এত আপনার বিরুদ্ধ পরিস্থিতির মধ্যেও 2013-14-তে সকল অধিকাংশ ইলেকশনের নির্বাচনে জিতত তারা, যখন পর্যন্ত আপনার ইলেকশন নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি হয়নি। আমি গাজীপুর এই সমস্ত অঞ্চলের মেয়র ইলেকশনের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরনের একটা দল যখন একটা সংসদে না থাকে, এটাকে স্থিতিশীলতা বলা যায় না। এই ধরনের স্থিতিশীলতা এরশাদ আমলেও তো প্রথম দিকে 4-5 বছর ছিল, সবই মনে হতো স্থিতিশীল, কিন্তু আসলে স্থিতিশীল না। তো এই স্থিতিশীলতা তখনই রাজনৈতিকভাবে সম্ভব যখন মেজর প্লেয়ার যারা আছে পলিটিক্সে, তাদের পার্টিসিপেশন থাকে, আইদার সরকারি দল হিসাবে অথবা বিরোধী দল হিসাবে, এবং এটা কাঠামোগত রাজনীতিতে সংসদের মধ্যে দিয়ে। এখন এটা কেন নাই, এটা বিএনপির দোষ না আওয়ামী লীগের দোষ, সেই প্রশ্ন আমি যাচ্ছি না, সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমার মতে এটা স্থিতিশীলতা না। সেকেন্ড কথা হচ্ছে রাজপথে রাজনীতি করতে দেওয়া। এটা আপনার ধরেন অনেক বিএনপি রাজপথে অনেক নাশকতার ঘটনার সাথে জড়িত থাকতে পারে, এটা নিয়ে আমাদের প্রচুর সমালোচনা থাকতে পারে, কিন্তু আমাদের এই জিনিসটা ভুললে চলবে না যে বিএনপি কিন্তু অনেকগুলা জনসভা করার অনুমতি চেয়েছিল, ওই অনুমতিগুলা পায় নাই বিএনপি। এই অনুমতিগুলা যে 5 জানুয়ারির আগে পরের কথা আপনাকে। আওয়ামী লীগ নেতারা অনেকে বলছেন যে ক্ষমতার ভারকেন্দ্র থেকে বিএনপি এখন অনেক দূরে থাকতে পারে, অনেক দূরে ছিটকে পড়তে পারে। ভাবমূর্তি সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে কি, আপনি যে গভর্নমেন্ট আছে এটা কি দেশের সকল রাজনৈতিক, সকল পলিটিক্যাল যে গ্রুপস আছে এটাকে রিপ্রেজেন্ট করে কিনা, এই সরকার কাঠামোটা, সরকার বিরোধী দল সবকিছু মিলে। আমার মতে এটা করে না। কারণ আপনি যদি, যখন আওয়ামী লীগকে ছাড়া বিএনপি একটা ইলেকশন করেছিল 96-এর ইলেকশন, তখন আমরা সবাই বলেছিলাম এটা একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হতে পারে না। ওই একই যুক্তিতে এই 2014 সালের 5 জানুয়ারি ইলেকশন, এটা অ্যাকসেপ্টেবল লং লাস্টিং ইলেকশন হতে পারে না। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য ইলেকশন হতে পারে। এখন আপনি যদি প্রশ্ন তুলেন কার দায় দায়িত্ব, এটা ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট এই সিচুয়েশনটা নর্মাল না, এটা কোনোভাবেই নর্মাল সিচুয়েশন না। আর যারা মনে করে বিএনপি রাজনৈতিক ভরকেন্দ্র থেকে দূরে সরে গেছে, ঠিক আছে আমরা শান্তিতে আছি, আমি মনে করি অ্যানালাইসিসটা ভুল। আমরা নিজেরাও তো ছোটবেলার থেকেই পলিটিক্যাল মানে পর্যবেক্ষণ করে সাংবাদিকতা করেছি। খুব আপনার ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি 2 নেত্রীর ইন্টারভিউ নিয়েছি, বিচিত্র কাভার স্টোরি রেখেছি, বড় বড় পলিটিক্যাল কাভার স্টোরি। এইটুক তো বোঝার ক্ষমতা আছে। ধরেন বাংলাদেশে যারা অ্যান্টি আওয়ামী লীগ বিভিন্ন কারণে
খারাপ কারণে হোক, ভালো কারণে হোক, নির্যাতিত হয়ে হোক, ভুল ধারণা থেকে হোক, অ্যান্টি আওয়ামী লীগ তো একটা বিরাট জনগোষ্ঠী আছে। বিএনপি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি আওয়ামী লীগের হয়ে যাবে? আজকে দেশ স্বাধীন হওয়ার পরে যখন আপনার ডান দলগুলোর কোনো অস্তিত্ব ছিল না, যখন জাসদ আর আওয়ামী লীগ সারা বাংলাদেশে যুদ্ধ করে বেড়াচ্ছিল, জাসদের বিরুদ্ধে বা সিরাজ সিকদার তখন মারা গেল, তা আওয়ামী লীগ বিরোধী যারা ছিল তারা কি বিলুপ্ত হয়ে গিয়েছিল? বিলুপ্ত তো হয় না, তারা অন্য ফর্মে রাজনীতি করে তখন। আজকে কিন্তু সেই জাসদ তো এখন অ্যাটলিস্ট দলীয় পরিচয় তো আওয়ামী লীগের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এই জাসদের একটা অংশ সুরঞ্জিত দ্বারা বলতে পারবে, জাসদ তখন যারা করতো তাদের একটা বিরাট অংশ এখনো বিএনপির করে, কর্মী টর্মী পর্যায়ে, মাঠ পর্যায়ে রাজনীতিতে, মাঠ পর্যায়ের কথা বলছি আপনাকে। জাসদের একটা অংশ তো বিএনপিতে জয়েনই করেছিল শাহজাহান সিরাজের নেতৃত্বে, জাসদের আরেকটা অংশ জাতীয় পার্টিতে জয়েন করেছিল, বিচ্ছিন্ন হয়ে যায়। আমি যেটা বলছি, যারা অ্যান্টি আওয়ামী লীগ জনগোষ্ঠী যারা আছে বিভিন্ন কারণে, তারা বিএনপি বিলুপ্ত হয়ে গেলে তারা আরো ডান রাজনীতির দিকে ঝুঁকতে পারে, আরো ধ্বংসাত্মক রাজনীতির দিকে ঝুঁকতে পারে, রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্টদের খপ্পরে পড়তে পারে, এটা দেশকে আরো ভয়াবহ জায়গায় নিয়ে যেতে পারে। আমি মনে করি বাংলাদেশে যতদিন পর্যন্ত আমরা বেটার একটা অল্টারনেটিভ না পাবো, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির একটা শান্তিপূর্ণ সহাবস্থানই বেস্ট একটা উপায়। কি এক লাইনে যদি বলেন কি করণীয় আছে এই সহাবস্থানের জন্য? আমি মনে করি সহাবস্থানের জন্য আওয়ামী লীগ বিএনপির কি করণীয় আছে আপনি বলতে পারি, কিন্তু এটা হবে না আগে বলে দিলাম। আওয়ামী লীগ এবং বিএনপির একসাথে বসে যে ঠিক আছে বাবা, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন করি, ইলেকশন করার পর যে জিতবে ফ্রি ফেয়ার কিভাবে করা যায় সম্মানজনক ভাবে করে, যে জিতবে সে ক্ষমতায় থাকবে, যে বিরোধী দলে যাবে তাকে আমরা নির্যাতন করব না, তাকে আমরা বিনাশ করার চেষ্টা করব না, 21 অগাস্টের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করব না, বা তাদেরকে আমরা বাড়ির থেকে উৎখাত করে দিব না, কিছু করব না, আমরা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, এটা করা দরকার। সঞ্জয় সেনগুপ্ত। নজরুল রাজনীতি স্থিতিশীল, এই প্রশ্নটাই তো আপনি আনছেন। কে মনে করছেন? উনি মনে করছেন এটা ভ্রান্ত ধারণা। না না, এটা ভুল হয়েছে। খুব ভেরি রিসেন্টলি যেটা এই আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট অফ আমেরিকা, ওরা একটা সার্ভেতে তারা করেছে। এটা আমেরিকাতে 3টে ইনস্টিটিউট আছে, এর মধ্যে এটা 1983 হয়েছে, এটা এই রিপাবলিকান ইনস্টিটিউট এনডিআই। এটা এরা একটা করেছে, বলতে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বেড়েছে, এবং এটা একটা আলোচনার বিষয়বস্তু। এর থেকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা ইত্যাদি। মূল কথাটা হচ্ছে যে এই যে কোনো ভাবেই হোক কনস্টিটিউশনাল কন্টিনিউটি আছে। দেশের মূল বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আবার নির্বাচনকে প্রতিহত করতেও ব্যর্থ হয়েছে, আবার কনস্টিটিউশনাল কন্টিনিউটি আছে। এটা একটা ফেজ, পিকুলিয়ার ফেজ। এই ফেজটাতে ডেমোক্রেসির যদি আপনি একেবারে থিওরিটিক্যাল জায়গায় যান, এই এরিস্টটল এই ভলটেয়ার রেশোতে যান, তাহলে মূল কথা হচ্ছে ডেমোক্রেসির একটা ভিজিলেন্স লাগে। ডেমোক্রেসি মাইনাস ভিজিলেন্স, এটা অনেক সময় এটা অন্যদিকে টার্ন করে। এখানে যেটা আমাদের দেশের মূল, এই যে আমাদের টকশো, কিন্তু টকশো তো এখান থেকেই জন্ম হয়েছে, আমরাও একদিন করছি, তৃতীয় মাত্রা থেকেই জিল্লুর অল্প বয়স একটা ইতিহাসের অঙ্গ হয়ে গেছে। আচ্ছা, তো সেটা কিন্তু বাংলাদেশের সাংঘাতিক পপুলার, এবং এটা এই যে ভ্যাকুয়ামটা কিন্তু পূর্ণ করতেছে, এবং এটা অবাধে কথাবার্তা বলতেছে, বুঝছেন। প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু তারা এটা যায় নাই। এই যে এখন সবাই এক বাক্যে বলে মনে করছে যে এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। তারা ধরেন এটা যা ইচ্ছা হতে পারত, ইলেকশন রিগিং হতে পারত, ইত্যাদি হতে পারত, কম রিপ্রেজেন্টেটিভ বা একেবারে ল্যান্ডস্লাইড ওরা নিয়ে আসতে পারত, এটা না করা ভুল হয়েছে। তারপরে ইলেকশনে গেলে শেষ মুহূর্তে থাকে না। তারপরে এর মধ্যে আবার 3 মাসের যে বিপ্লব ঘটাইলো, পেট্রোল বোমা টোমা মারিয়া, এবং হচ্ছে এই দলটারই স্থিতিশীলতা নাই। এটা কখন কোন দিকে যাইতেছে এটা নিয়ে একটা খুব, এর মধ্যে 2টি ঘটনা আছে। একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, এটি একটি বড় এলিমেন্ট এই সমস্ত বিষয়ে। আর হচ্ছে যে আমাদের পলিটিক্সের 19 ইয়ের পরে থেকে যে এই আসিতেছে বলে, এই তারা তো আসিতেছে না, বুঝছেন। উড়িষ্যার মানুষ খুব সহজ সরল হয়, তো এখানে অনেক লোক বসে আছে, খুন হয়ে গেছে, পুলিশ আসছে,
যে এখানে ঘরে খুন হয়েছে জিজ্ঞেস, হ্যাঁ হইল, কতজন মারতে পারে, 8 জন মরিল, বলে আপনারা এখানে বসে আছেন, বলে আমরা বসে আছি, তারা অনেক লোক, 800 জন লোক বসে আছে, বলে এই যে মরিল আপনাদের কি হলো, বলে না একে একে ডাকিল আর মারিল, ডাকিল আর মারিল, বলে আপনাদের, বলে আমাদের তো ডাকিল না, বুঝছে না, ওদের তো ডাকিল না, ওদের ইলেকশনে গেল না। এই ভেকন সৃষ্টি হয়ে যাওয়ায় এখন এই সরকার চলছে। সরকার চলে করছে কি, যে জায়গাটাতে গোলমালটা হলো এই সরকার, সে দেখাচ্ছে যে আমার অগ্রগতি হচ্ছে, আমার অর্থনীতি এগোচ্ছে, আমার জনপ্রিয়তা বাড়ছে। এই যে জায়গাটাই হচ্ছে, ওই যে কথাটা বললাম, ম্যান অফ ভিজিলেন্স অটোক্রেসি হবে, এই জায়গায় না গিয়ে এই জায়গায় হচ্ছে। এইখানে হচ্ছে এদের ভুলটা। এই জায়গায় আমি নজরুলকে এটা বলবো, যেটা এটা তুমি পলিটিক্যাল সায়েন্সের, এটা লয়ের এটা একটু লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম আছে দেখলে এটা কোনো বিষয় না। এসে তাকে নির্বাচন ফেস করতেই হবে, সে গভর্নমেন্ট যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, আজ হোক কাল হোক, এবং সমালোচনা করতে বরং বিএনপি থেকে ভালো সমালোচনা। আগে বিএনপি কি করছে, সরকারের যে ডে টু ডে কাজে A57 যদি কও, 57 পরেই নেই, এটা বোঝার লোকই নাই। ওদের জাফেদ খুঁজে পায় না, গয়েশ্বর রায় কইছে কি জনপ্রিয়তা বাড়ছে, তাই পরে ইলেকশনে, বুঝছেন, জনপ্রিয়তা বাড়লে তোমার ইলেকশনে আসবে, তুমি এটা কোথায় পেয়েছো? আমি কইলাম, স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আরে আমেরিকাতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা বাড়ে কমে, এগুলো হিসাব করে না, তাহলে কি ইলেকশন দেয় নাকি? এই যে জায়গাগুনা, এই জায়গাগুনা কে আছে। সুতরাং এই স্টেবিলিটিটা আছে, মানুষও মনে করতেছে যে বাবা থাক, ইলেকশন তুমি করি, করলে কি হবে, কি না হবে সেটা আমি জানি না। এখানে আবার এই জনমত আবার দুইটা কথা আছে। আইএরআই একটা বলছে তার জনমত বাড়ছে, বিএনপির দিকে কথা বলতে বোকাস, এটা আমরা মানি না। আবার ভিতরের দিকেও তত্ত্বাবধায়ক সরকার তো কইছে, কথা এইটা মানি, এইটা মানে ওইটা মানে না, এর দিকে হলে এইটা মানে ওইটা মানে না। বিষয়টা এরকম না, বিষয়টা আমেরিকান যে ইনস্টিটিউট করেছে, হ্যাঁ বলতে পারে 16 কোটি মানুষের মধ্যে তুমি 2000 2,000 মানুষ, এটা কেমন করে? এরা বারে বারেই করে, আরো করে, আরো করবে, তাদের সুতরাং এখন যে বিএনপি যে রাজনীতিটা করছে, তারা গভর্নমেন্টের অ্যাক্ট টু অ্যাক্ট, এটা ডেমোক্রেটিক পার্টির মতো বাইরে থেকে হলো তারা করছে, আগের জায়গাটায় না, উৎখাত করে ফেলতে হবে, কালকে ফেলে দেবো, হিটেরে হিচড়ে ফেলে দেবো, আমিও বাড়ি ছেড়ে অফিস চলে এলাম, অফিস ছেড়ে। এখন তো বিএনপির একটা মনোবেদনা যে আমরা আন্দোলনও করছি না, কিন্তু নিপীড়ন নির্যাতন বন্ধ হচ্ছে না, এটা তারা বলছেন। যে কথাটা আপনার বলা, যে এখন তারা একটা ডেমোক্রেটিক বিহেভিয়ারে যাচ্ছে, সো ন্যাচারালি তারা আশা করবে যে আমি ডেমোক্রেটিক বিহেভিয়ারও আপনার কাছ থেকে আশা করব, কোর্ট থেকে আশা করব। ওইদিকেও দেখা যাচ্ছে যে বেলটিল হচ্ছে, এটা নজরুল এড়িয়ে থাকতে পারে। নজরুলটা আমরা একটু দেখাবি সরতে চাই, বুঝছো, ও বিএনপি জায়গাটা সাজা, আওয়ামী লীগ হওয়ার দরকার নেই, মাঝামাঝি জায়গায় আইলে আলোচনাটা চলতে পারে। আমার হাতে সময় নেই, আমি তো 1 মিনিটে যদি আপনি মানে কিছু বলবেন। আমার তো সবসময় মনে হয় মাঝামাঝি জায়গায় আছে। আমি প্রথমে একটা জিনিস বলি কি, আমি সুরঞ্জিতের সাথে একমত যে দেখেন সরকারের জনপ্রিয়তা বাড়তে পারে, কিন্তু এটা আইআর এর সার্ভের উপর যদি আমরা বিশ্বাস করতে হয়, তাহলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। হামিদ কারজাইয়ের যে ইলেকশন হয়েছিল আফগানিস্তানে, তখন আইআর এর সার্ভের ভিত্তিতেই সবাই ধরেছিল যে হামিদ কারজাই খুব জনপ্রিয়। তারপর দেখা গেল সে অত্যন্ত অজনপ্রিয়, অত্যন্ত জালিয়াতিপূর্ণ ইলেকশন করে সে পার হওয়ার চেষ্টা করেছে। আইআর এর এখন যে মটো, এটা একসময় ছিল ডেমোক্রেসি এনহ্যান্স করা, ডেমোক্রেসিকে স্প্রেড আউট করা, এখন হচ্ছে ওয়ার অন টেরর যে আছে এটার একটা পক্ষ হয়ে গেছে সে। ফলে আইআর এর সার্ভেকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই, এবং সুরঞ্জিতা কারেক্টলি বলেছে বিএনপি আবার এখানে যেটা তার পক্ষে গেছে, যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বেশি লোক, সেটা তারা নেয়। এইভাবে না বলে আপনার এইভাবেই বলা উচিত, একটা সরকারের জনপ্রিয়তা বাড়লো কি কমলো, এটা ওই বিদেশি একটা সংস্থার আপনার গুটি কয়েক লোকের উপর জরিপ করবে, এটা খুব বড় একটা নির্ণায়ক হতে পারে না। আমি সুরঞ্জিতের সাথে একমত যে বিএনপি যেই রাজনীতি করত সেটার থেকে তাকে সিরিয়াসলি সরে আসতে হবে। উনি তো শুধু বলেছে যে কনস্ট্রাকটিভ পলিটিক্স, শুধু এটা না, আমি মনে করি বিএনপির আত্মমূল্যায়নের সময় এসছে। আপনারা কতদিন জামাতের বোঝা বহন করবেন, এই ধরনের আরো কিছু সিরিয়াস ব্যাপারে চিন্তা করতে হবে। 1 মিনিটে যদি আর কিছু যোগ করতে চান। আমি মনে করি এখনো গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই, আরো অধিক গণতন্ত্র, আরো মোর ডেমোক্রেসি, চার্চিলের ভাষায় দিস ইজ দ্য ওয়ার্ড সিস্টেম, কিন্তু এর চেয়ে ভালো আর আমার হাতে নাই।
ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এখন যে কার যেটা ভৌগোলিক যে সিচুয়েশন, এটা বিএনপিকে বুঝতে হবে। এখন বাংলাদেশ আগের বাংলাদেশ, এই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। 2 নম্বর, আমি 2 নম্বর হচ্ছে তার অর্থনৈতিক অবস্থানে সে এখন যে জায়গায় গেছে, এটা বিএনপিকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে যে বাংলাদেশ এখন গ্লোবালাইজড পলিটিক্সে শেখ হাসিনা হ্যাজ বিকাম এন অ্যাক্টর, ইন্টারন্যাশনাল অ্যাক্টর হয়ে গেছে। তার নিজের উচ্চতা এবং দেশের উচ্চতাটাকে অন্য জায়গায় নিয়ে গেছে। আমরা আশা করব যে বিএনপি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক, জঙ্গিবাদী রাজনীতি ছেড়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে ফেরত আসবে। আমরা আমাদের জায়গা খুঁজে পাবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়ত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা 2টো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। প্রফেসর আসিফ নজরুল এবং মিস্টার সঞ্জিত সেনগুপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুরু করেছিলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে। এটি নিশ্চয়ই বেতন বৃদ্ধি সমাজের একটা অংশ, বা যাদেরই হোক পারলে সবাই সেটিকে সাধুবাদ জানাবে। কিন্তু আমার অতিথিরা বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন। যাদের বেতন বাড়ল তারা যেন দুর্নীতি যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে সেখান থেকে সরে আসেন, তারা যেন সেবার মানটা বৃদ্ধি করেন। এই বেতন বৃদ্ধির মধ্যে যে সবচেয়ে উপরে যিনি আছেন এবং সর্বনিম্নে যারা আছেন তাদের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কমিয়ে আনতে হবে। এর প্রভাব যেন বাজারে নেতিবাচকভাবে না পড়ে সেটি দেখতে হবে। অন্যান্য শ্রেণী পেশার মানুষ আছেন, যারা প্রাইভেট সেক্টরে আছেন, শিক্ষক আছেন, জুডিশিয়ারিতে আছেন, অন্যান্য বাহিনীতে আছেন, শ্রমিকরা আছেন, তাদের বেতন ভাতা বৃদ্ধির দিকেও সরকারের মনোযোগ দিতে হবে এবং সেখানে কি করণীয় আছে সেগুলো দেখতে হবে। এবং সেই সঙ্গে শুধু বেতন ভাতা বৃদ্ধি নয়, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের কথা এখানে এসেছে, যে সম্মান মর্যাদা এগুলোর যে অবস্থান এখন আছে সেই জায়গাটা একটা বড় ধরনের ব্যত্যয় রয়েছে, সেই জায়গাগুলো ঠিক করতে হবে। সংখ্যালঘু, যদিও সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাই না, তারপরও নানাভাবে যারা এখানে সংখ্যায় কম আছেন তাদের আস্থাটা তৈরি করতে হবে। তারা যেন এই দেশটিকে নিজের দেশ মনে করতে পারে এবং এই যে দেশ থেকে বা তাদের সংখ্যা যে কমে যাচ্ছে ধীরে ধীরে, এটি বাংলাদেশের গণতন্ত্রের চেহারাটা কি সেটি কিন্তু প্রকাশিত হয়। একটা সময় এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে পার্সেন্টেজ ছিল সেটি এখন কমতে কমতে অনেক কমে এসছে। কাজে এই জায়গাটিতে মনোযোগ দিতে হবে এবং আস্থাটা তৈরি করে দিতে হবে। আর্টিকেল 57 নিয়ে কথা হচ্ছে আইসিটি অ্যাক্টের, এটি সঞ্জিত সেনগুপ্ত বলেছেন পরিবর্তন করা যাবে না, পরিবর্তন হয়তো করা যাবে, বাদ দেওয়া যাবে না। এবং এই সম্প্রচার নীতিমালা, আইসিটি অ্যাক্ট, এগুলো নিয়ে আসিফ নজরুল যথারীতি বিভিন্ন সময় যেরকম প্রশ্ন তুলেন, এর নেতিবাচক দিকগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। সেখানে অবশ্য সঞ্জিত সেনগুপ্ত খুব একটা ভিন্ন মত পোষণ করেননি, তবে কিছুটা নিয়ন্ত্রণ যে থাকা দরকার সেটি তিনি উল্লেখ করেছেন। আর সর্বশেষ যেটি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি, সেখানে আসিফ নজরুল মনে করেন, যদিও তিনি মনে করেন এটি হওয়া উচিত কিন্তু হবে না, আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সহাবস্থান, একটা ডায়ালগ। সঞ্জিত সেনগুপ্ত মনে করেন যে ডেমোক্রেসিতে ভিজিলেন্স থাকা দরকার এবং ভিজিলেন্স না থাকলে ডেমোক্রেসি যে অবস্থা আছে সেখান থেকে অন্য বিচ্যুত হতে পারে, অন্য কোথাও চলে যেতে পারে। তার এই অল্প কথার মধ্যে অনেক কথার ইঙ্গিত রয়েছে এবং সেখানে আসিফ নজরুল এবং সঞ্জিত সেনগুপ্ত দুজনই মনে করেন যে সরকারের অপোজিশন হিসেবে এখন পর্যন্ত স্বীকৃত অপোজিশন হচ্ছে বিএনপি। তার অনেক কিছু উপলব্ধি করা দরকার, আত্মসমালোচনা করা দরকার এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং বিশ্ব বাস্তবতাটা বোঝা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।